সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 13 আধুনিক ভারতের ইতিহাস থেকে একটি প্রশ্ন। ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ বা পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ কিভাবে হয়েছিল, এই 20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আলোচনার শেষে এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, 1947 সালে ভারত স্বাধীন হয়, আর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান প্রবর্তিত হয় এবং ভারতের এই সংবিধান ভারতবাসীকে দিয়েছিল সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতিশ্রুতি। তা জাতীয় জীবনের এই ক্রান্তি লগ্নে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন অসীম ক্ষমতার অধিকারী। তার হাতে ছিল অসীম ক্ষমতা। তিনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, সব কিছু ক্ষমতা তার হাতে ছিল, কিন্তু সেই এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার বদলে তিনি গণতন্ত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। আসলে গণতন্ত্রের প্রতি জওহরলাল নেহরুর ছিল অসীম শ্রদ্ধা ভালোবাসা, তাই তিনি গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে যান তার যে প্রধানমন্ত্রিত্বকালে। এবার আমরা দেখব যে প্রথম সাধারণ নির্বাচন, অর্থাৎ নির্বাচনের ভিতর দিয়েই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোনো একটি দেশে। তাই ভারতবর্ষের যে প্রথম নির্বাচন, স্বাধীন ভারত সরকারের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 অক্টোবর থেকে 1952 ফেব্রুয়ারি, এই 4 মাস ধরে চলেছিল এই প্রথম সাধারণ নির্বাচন। প্রায় 17 কোটি 30 লক্ষ ভোটার ছিল এখানে। 21 বছর বয়স্ক ভোটারের সংখ্যা ছিল 17 কোটি 30 লক্ষ। একটা বিরাট সংখ্যক নির্বাচক মণ্ডলী। এখন এত বড় একটা ভোট পরীক্ষা ভারতের সামনে কিন্তু এসে দাঁড়িয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই প্রথম সাধারণ নির্বাচন। তা তিনি সাফল্যের সাথে এই নির্বাচন পরিচালনা করেন এবং বিশ্বের ইতিহাসে একটা চমকপ্রদ ইতিহাস তৈরি করেন ভারতে এই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই নির্বাচন পরিচালনা করার জন্য সংবিধান অনুসারে একটা প্রধান নির্বাচন কমিশনার তৈরি হয় এবং এই নির্বাচন কমিশনার ছিল একটি স্বাধীন সংস্থা, যার উপরে কোনো প্রশাসন বা এখানে কোনো পার্লামেন্ট বা সংসদ বা সরকারি বা যারা ক্ষমতাসীন যে রাজনৈতিক দল, তাদের কোনো প্রভাব কিন্তু ছিল না এই নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন ছিল একেবারে স্বাধীন। তা ভারতের প্রথম এই স্বাধীন নির্বাচন কমিশন ছিলেন সুকুমার সেন। তাই সুকুমার সেন দক্ষতার সাথে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করেন। প্রায় 17 কোটি 30 লক্ষ ভোটদাতাদের জন্য তিনি প্রায় 2.5 লক্ষ ভোট কেন্দ্র স্থাপন করেন। প্রতি 1000 ভোটারের জন্য একটি করে ভোট কেন্দ্র স্থাপন করেন। আরেকটি বিষয় এখানে দেখার, যে ভারতবর্ষের এই সময় অধিকাংশ মানুষ ছিল কিন্তু নিরক্ষর। বিশেষ করে যারা এই 17 কোটি 30 লক্ষ ভোটদাতা যারা ছিলেন, তাদের 70% মানুষ ছিল কিন্তু নিরক্ষর এবং অশিক্ষা কুসংস্কারের জালে তারা আবদ্ধ ছিল। ফলে তাদের সামনে এই ভোট বা নির্বাচন বা ব্যালট, এগুলো তাদের কাছে ছিল একেবারে নতুন একটা বিষয়। তাই এদের এই অশিক্ষিত নিরক্ষর মানুষকে দিয়ে ভোট পরিচালনা করা নেহরুর কাছে সত্যিকারের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। নেহরু সাফল্যের সাথে এই ভোট যজ্ঞটি তিনি পরিচালনা করেছিলেন। নির্বাচন কমিশন কি করে, যে প্রতিটা প্রার্থীকে একটি করে প্রতীক দিয়েছিলেন এবং প্রতিটা প্রার্থীর জন্য একটি করে ভোট বাক্স ছিল। সেই ভোট বাক্সের উপরে সেই প্রার্থীর যে প্রতীক রয়েছে সেই প্রতীক এঁকে দেওয়া হতো এবং এইভাবে 40 কোটি যে ব্যালট পেপার সেটা কিন্তু তৈরি করা হয় এবং 2.5 লক্ষ ভোট কেন্দ্র তৈরি করা হয়। আর 10 লক্ষ সরকারি কর্মচারী, তাদের সাহায্য নিয়ে এই ভোট পরিচালনা করা হয়। এবং শেষ পর্যন্ত দেখা যায় এখানে বিদেশি অনেক ঐতিহাসিক বা বিদেশ থেকে অনেক যারা রিপোর্টার, সাংবাদিক, যেমন মাইকেল ব্রেচার এসেছিলেন আমেরিকা থেকে। তিনি এসে দেখেন যে ভারতবর্ষের এই ভোট ছিল নেহরু কেন্দ্রিক ব্যাপার এবং ভারতবর্ষ সেখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন এই নির্বাচনের মধ্য দিয়ে। একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভারতবর্ষে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, একথা কিন্তু মাইকেল ব্রেচার বলে গেছেন। তো এই নির্বাচনে যখন শুরু হয় তখন যারা প্রার্থী তারা সবাই এই প্রচারে নামে, ভোট প্রচারে নামে। কংগ্রেস দলের প্রধান মুখ ছিল কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু, তিনিও ভোটে নামেন। মাইকেল ব্রেচার বলছেন যে 62 বছর বয়সে পণ্ডিত জওহরলাল নেহরু মাত্র 43 দিনে 40,000 কিলোমিটার পথ
অতিক্রম করে প্রায় 4 কোটি মানুষের সামনে তিনি এসেছিলেন। তা ভোটের পরে দেখা যায় যে এই কংগ্রেস কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করেছিল। প্রায় 14টি জাতীয় দল এবং 63টি আঞ্চলিক দল এবং বহু সংখ্যক নির্দল প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের শেষে দেখা যায় যে জাতীয় কংগ্রেস কেন্দ্রীয় যে আইনসভা বা যে লোকসভা সেখানে প্রায় 70% আসন কিন্তু তারা জয়লাভ করে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রথম সাধারণ নির্বাচন কিন্তু হয়েছিল লোকসভার ভোট এবং রাজ্যসভার ভোট, মানে রাজ্য বিধানসভার ভোট একসাথে দেশে প্রধানমন্ত্রীর ভোট হয়, একসাথে মুখ্যমন্ত্রীর ভোট হয়। 493টি যে লোকসভার সিট ছিল সেখানে ভোট হয়, আবার 3243টি যে সমস্ত রাজ্যগুলির বিধানসভার যে সিট রয়েছে তাতেও কিন্তু ভোট হয়। একসাথে এই ভোটটা কিন্তু হয়েছিল এবং লোকসভাতে 70% আসন জয়লাভ করে কংগ্রেস, আর রাজ্য বিধানসভাগুলিতে 68% আসন লাভ করে। আর দ্বিতীয় স্থানে ছিল কিন্তু কমিউনিস্ট দল, তারা প্রায় 23টি আসন লাভ করেছিল। এই সময় এই কংগ্রেসের এই কিছু কিছু রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কয়েকটি রাজ্যের কথা বলা যায়, যেমন উড়িষ্যা, কোচিন, মাদ্রাজ, পেপসু, মানে পাঞ্জাব, হরিয়ানার এই অঞ্চলগুলোকে আমরা পেপসু বলতাম সেই সময়। তো এই রাজ্যগুলোতে একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস পায়নি, তাই বিভিন্ন আঞ্চলিক যে দলগুলো রয়েছে তাদের সাথে হাত মিলিয়ে কংগ্রেস কিন্তু এইসব রাজ্যগুলিতেও সরকার তৈরি করেছিল। তো যাই হোক, এই নির্বাচনের শেষে সরকার তৈরি করা হয় এবং নেহেরু গণতান্ত্রিক যে রীতিনীতিগুলো রয়েছে সেই রীতিনীতির উপরে সেগুলোকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। কংগ্রেসের যারা সাংসদ ছিল তারা লোকসভাতে এই গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলতেন। বিরোধী দলনেতা যারা ছিলেন, বিরোধী দল যারা ছিলেন, তাদের লোকসভার ভিতরে বা বাইরে সরকারের সমালোচনা করার অধিকার দেওয়া হয়েছিল। অবশ্যই এই সমালোচনা ছিল অনেকটা গঠনমূলক সমালোচনা। তাই এখানে যে সংবাদপত্র, সেই সংবাদপত্র অতন্দ্র প্রহরীর মতো এই গণতন্ত্রকে রক্ষা করে চলেছিল এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধানও কিন্তু গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করেছিল। দেখা যায় যে ভারতবর্ষে গণতান্ত্রিক রীতিনীতি কে কার্যকরী করার ক্ষেত্রে পণ্ডিত জওহরলাল নেহরুর একটা ব্যাপক অবদান রয়েছে। সংবিধানে লেখা আছে ভারত একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু সেইটা কাজে রূপায়িত করা, ভারতবর্ষকে সেই প্র্যাকটিক্যালি সেটাকে তৈরি করা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রথম এই সাধারণ নির্বাচনের ভিতর দিয়ে ভারতবর্ষে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেহরুর জীবদ্দশায় আরও 2বার সাধারণ নির্বাচন হয়েছিল, 1957 সালে এবং 1962 সালে। 1957 সালে একটা চমকপ্রদ ঘটনা ঘটে। কেরলে EMS নাম্বুদ্রিপাদের নেতৃত্বে সেখানে কিন্তু ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট দল সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তা যাই হোক, এইভাবে আমরা দেখব যে গণতান্ত্রিক রীতিনীতি বা গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতি ভারতবর্ষে কার্যকরী হচ্ছে। সংবিধান অনুযায়ী দেশের যে নির্বাচন কমিশন আছে, স্বাধীন নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের ভিতর দিয়ে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। এবং গণতন্ত্রের প্রতিভূ হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরু তিনি তার বিরোধী শক্তিকেও কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকার দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং সাংবিধানিক রীতিনীতিগুলো তিনি মেনে চলতেন কর্মে এবং কার্যক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই। তা এছাড়াও আমরা আরও দেখব যে সংসদে যে অনেক প্রভাবশালী সাংসদ ছিল, যেমন অটল বিহারী বাজপেয়ীর কথা বলা যায়, রাম মনোহর লোহিয়া, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভূদেব দত্ত, এনারা ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এনারা ছিলেন শক্তিশালী সাংসদ। তারাও কিন্তু সরকারের এই সংসদীয় রীতিনীতি বা গণতান্ত্রিক রীতিনীতিকে কার্যকরী করার ক্ষেত্রে এরাও কিন্তু সরকারের অনেক সহযোগিতা করেন, সরকারের শাসন কার্যে সহযোগিতা করেন এবং গণতান্ত্রিক রীতিনীতিকে ভারতবর্ষে প্রথিত করেন। তো এক কথায় ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পণ্ডিত জওহরলাল নেহরু তার যে প্রধানমন্ত্রিত্বকালেই এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেক্ষেত্রে তার ভূমিকা ছিল সব থেকে বেশি। পুরো ব্যাপারটাই ছিল নেহেরু কেন্দ্রিক একটা ব্যাপার। তার হাতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার সুযোগ থাকলেও তিনি কিন্তু সেটা করেননি। ভারতবর্ষে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং গণতন্ত্রের যে রক্ষা কবচগুলো রয়েছে তাদেরও স্বাধীনতাকে তিনি বজায় রেখেছেন এবং সেই গণতন্ত্রের শক্ত ভিত্তির উপর আজ ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। তো এই বিষয়টা এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতে গণতন্ত্রের বিকাশ কীভাবে হচ্ছে সেটা নিয়ে এবার অন স্ক্রিনে আমি তোমাদের সামনে তুলে ধরছি। জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের যুগে সংসদীয় গণতন্ত্রের কী ধরনের বিকাশ হয়েছিল? 20 নম্বরের প্রশ্ন। উত্তরটি যেভাবে লিখবে দেখো, 1947-এ স্বাধীনতা অর্জনের পর 1950-এর 26শে জানুয়ারি ভারতের নতুন সংবিধান প্রবর্তিত হয়। ভারতীয় সংবিধান দেশবাসীকে সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতিশ্রুতি দেয়।
জাতীয় জীবনের এই ক্রান্তি লগ্নে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন অসীম ক্ষমতার অধিকারী। তিনি ভারতে একনায়কতন্ত্র স্থাপনের সুযোগ থাকা সত্ত্বেও গণতন্ত্রের প্রতিষ্ঠায় উদ্যোগী হন। গণতন্ত্র ও গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধা। ডক্টর বিপিনচন্দ্র বলেন যে নেহরু সতর্কতার সাথে স্বাধীন ভারতে গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা লালিত ও প্রথিত করেন। 1991 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু বলেন যে আওয়ার ডেমোক্রেসি ইজ এ টেন্ডার প্লান্ট হুইচ হ্যাজ টু বি নো উইথ উইজডম অ্যান্ড কেয়ার। এরপরে দেখো রয়েছে প্রথম সাধারণ নির্বাচন। নতুন সংবিধান অনুসারে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 25 অক্টোবর থেকে 1952 24 ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ধরে এই নির্বাচন চলে। মার্কিন সাংবাদিক মাইকেল ব্রেচার বলেন যে 1951 থেকে 52 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচন ছিল তার প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের সামনে রাজনৈতিক গণতন্ত্রের প্রথম বৃহত্তম পরীক্ষা। ভারত যথেষ্ট কৃতিত্বের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ডক্টর বিপিনচন্দ্রের মতে দিস ইলেকশন ওয়ার দ্য বিগেস্ট এক্সপেরিমেন্ট ইন ডেমোক্রেসি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই নির্বাচন পরিচালনার জন্য সংবিধান অনুসারে একজন প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠিত হয়। এই কমিশন ছিল একটি স্বাধীন প্রতিষ্ঠান। এর উপর প্রশাসন, পার্লামেন্ট বা শাসক দলের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সুকুমার সেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। এই নির্বাচন ছিল স্বাধীন ভারত সরকারের দ্বারা পরিচালিত প্রথম নির্বাচন। ব্যাপকতার দিক থেকে এই নির্বাচন ছিল চমকপ্রদ। 21 বছর বয়স্ক নাগরিকদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে 17,30,00,000 ভোটদাতা নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচক মণ্ডলী এই নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচক মণ্ডলীর 70% বেশি ছিল নিরক্ষর। নির্বাচন, ব্যালট প্রভৃতি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। জাতি, ধর্ম, জাতপাত, অশিক্ষা ও নানা সামাজিক ব্যাধির নিগড়ে আবদ্ধ ভারতীয় জনসাধারণ নিয়ে এই নির্বাচন পরিচালনা জওহরলাল নেহরুর কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। নির্বাচক মণ্ডলীর অধিকাংশ নিরক্ষর হওয়ায় প্রত্যেক প্রার্থীকে একটি করে প্রতীক দেওয়া হয়। প্রত্যেক প্রার্থীর নামে পৃথক পৃথক ব্যালট বাক্স দিয়ে তার উপর প্রার্থীর প্রতীক অঙ্কিত করা হয়, যাতে নিরক্ষর ভোটাররা প্রতীক দেখে প্রার্থীর জন্য চিহ্নিত বাক্সে ভোটপত্র ফেলতে পারে। প্যারা করে দেখো, ভোট গ্রহণের জন্য 25 লক্ষ ব্যালট বাক্স এবং 62 কোটি ভোটপত্রের ব্যবস্থা করা হয়। প্রতি 1000 ভোটারের জন্য একটি করে ভোট কেন্দ্র হিসাবে 2,24,000 ভোট কেন্দ্র প্রস্তুত করা হয় এবং নির্বাচন পরিচালনার জন্য প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারীর সাহায্য নেওয়া হয়। এই নির্বাচনে 14টি জাতীয় দল এবং 63টি আঞ্চলিক দল এবং বহু সংখ্যক নির্দল প্রার্থী লোকসভার 489টি এবং রাজ্য বিধানসভার 3,283টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট 17,500 জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়। মোট আসনগুলির মধ্যে লোকসভার 98টি এবং বিধানসভার 669টি আসনে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত ছিল। প্যারা করে দেখো, নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা প্রচারে নামেন। নির্বাচনের ব্যাপারে কংগ্রেসের প্রধান স্তম্ভ স্বরূপ ছিলেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। প্রার্থী মনোনয়ন, নীতি নির্ধারণ, ইস্তাহার রচনা, এমনকি প্রচার কার্য সবইতেই ছিল নেহরুর প্রাধান্য। মাইকেল ব্রেচার লিখেছেন, কংগ্রেসের নির্বাচন ছিল যেন নেহরু কেন্দ্রিক ব্যাপার। নির্বাচন উপলক্ষে নেহরু প্রচার কার্যে নামেন। 62 বছর বয়সে মাত্র 43 দিনে 40,000 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 3.5 কোটি মানুষের সামনে তিনি উপস্থিত হন। ডক্টর বিপিনচন্দ্র বলেন যে নেহরু ছিলেন নির্বাচনী প্রচারের কেন্দ্রীয় চরিত্র এবং বিরোধী দলের আক্রমণের লক্ষ্য ছিলেন তিনি। সুতরাং কংগ্রেসের নির্বাচনে বিপুল জয় হলো ব্যক্তি নেহরুর অনুকূলে গণভোটের রায়। প্যারা করে, গণতন্ত্রের এই প্রথম পরীক্ষায় ভারত ব্যাপক সাফল্য অর্জন করে। এই নির্বাচন জনমানসে বিপুল উদ্দীপনা সঞ্চার করে। অশিক্ষিত দরিদ্র জনগণ ভোটাধিকারকে এক অতি মূল্যবান ও বিশেষ সুবিধা মনে করে। ভোট পর্ব অনেক স্থানেই উৎসব ও মেলার পরিবেশ সৃষ্টি করেছিল। মোট ভোটদাতাদের 46.6% ভোটদানে অংশগ্রহণ করে। নারী ভোটারদের প্রায় 40% ভোটদান করে। বাতিল ভোটের পরিমাণ ছিল 3 থেকে 4%। ভারতীয় গণতন্ত্রের এই বিরাট সাফল্য সারা বিশ্বকে চমকিত করে। প্যারা করে, প্রথম সাধারণ নির্বাচনে জাতীয় কংগ্রেস অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। জাতীয় কংগ্রেস লোকসভার 75% এবং রাজ্য বিধানসভাগুলিতে 68.5% আসনে জয়যুক্ত হয়। মাদ্রাস, ত্রিবাঙ্কুর, কোচিন, উড়িষ্যা, পেপসু ছাড়া সব রাজ্যেই কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে নির্দল ও অন্যান্য ছোট দলগুলির সাথে মিলিত হয়ে কংগ্রেস ওই রাজ্যগুলিতে সরকার গঠন করে। কংগ্রেসের পরেই কমিউনিস্ট দলগুলি ছিল বৃহত্তম রাজনৈতিক দল।
তারা লোকসভায় 23টি এবং রাজ্য বিধানসভাগুলিতে 147টি আসন পায়। জনসংঘ, হিন্দু মহাসভা, রাম রাজ্য পরিষদ লোকসভায় মাত্র 10টি আসন পায় এবং তাদের প্রাপ্ত ভোট পরিমাণ ছিল প্রদত্ত ভোটের মাত্র 6%। দেশের কোনো কোনো অংশে প্রাক্তন রাজন্যবর্গ বৃহৎ ভূস্বামীদের সাফল্য ছিল উল্লেখযোগ্য। প্যারা করে দেখো, নেহরুর জীবদ্দশায় 1957 থেকে 1957 এবং 1962তে আরও দুটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন দুটিতে প্রদত্ত ভোটের পরিমাণ বৃদ্ধি পায়। নির্বাচনে কংগ্রেসের প্রাধান্য বজায় থাকে। তবে 1957 খ্রিস্টাব্দের EMS নাম্বুদ্রিপাদের নেতৃত্বে কেরলে প্রথম কমিউনিস্ট মন্ত্রিসভা গঠিত হয়। ভারতীয় সংসদীয় ইতিহাসে এ এক উল্লেখযোগ্য ঘটনা। প্যারা করে তবে কেন্দ্র ও রাজ্যে কংগ্রেসের অপ্রতিহত প্রভাব থাকলেও কংগ্রেসের অভ্যন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব, নেতৃত্বের যোগ্যতার অভাব, নৈতিক মানের অবনমন, ব্যক্তি আধিপত্য ইত্যাদি ত্রুটি দেখা দিলে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়। নেহরু 1963 খ্রিস্টাব্দে কামরাজ পরিকল্পনা মারফত এই সব ত্রুটি দূর করতে সচেষ্ট হন, কিন্তু তিনি ব্যর্থ হন। এই সময় কমিউনিস্ট দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কর্তৃক স্থাপিত জনসংঘ দল, চক্রবর্তী রাজা গোপালাচারী, GN রঙ্গ প্রমুখের উদ্যোগে স্থাপিত স্বতন্ত্র দল, পাঞ্জাবের আকালি দল, তামিলনাড়ুর DMK দল প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। প্যারা করে উপরোক্ত আলোচনার ভিত্তিতে একথা বলা যায় যে নেহরুর শাসনকালে কংগ্রেসের প্রাধান্য থাকলেও এ সময় থেকেই কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থার সূচনা হয়। আসলে গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল কংগ্রেস নেতৃবৃন্দ গণতন্ত্রের প্রতি বিশ্বাসী ছিলেন। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির ভেতরে ও বাইরে বিরোধী নেতৃবৃন্দ বিতর্কে অংশ নিতেন এবং গঠনমূলক সমালোচনা করতেন। স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে সংবাদপত্র, আদালতগুলির সার্বভৌমত্ব যথাযথ রক্ষা করা হতো। বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, অন্যান্য সংগঠনগুলি নিজেদের দাবি আদায়ের জন্য ধর্মঘট, হরতাল, বিক্ষোভ প্রদর্শন প্রভৃতি করতে পারত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাম মনোহর লোহিয়া, JB কৃপালনী, ভূপেশ দত্ত, অটল বিহারী বাজপেয়ী প্রমুখ প্রভাবশালী সাংসদ সরকারের নীতি নির্ধারণে যথেষ্ট প্রভাব বিস্তার করেন। এইভাবে দেখা যায় ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে। তো এই ছিল 20 নম্বরের জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ কীভাবে হয়েছিল বা পার্লামেন্টারি ব্যবস্থার বিকাশ কীভাবে হয়েছিল তার উপর 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।